আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি বিজিএস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তোমাদের চতুর্থ অধ্যায়টা করাবো, কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখেছি চতুর্থ আর পঞ্চম দুইটা মিক্স করে প্রশ্ন আসে। তো শুরু করছি। আমার আসলে অনেক লিখতে হয়েছে, পিডিএফ রেডি করতে করতে খুবই ক্লান্ত। আজকে 2-3 দিন ধরে টানা এই অধ্যায়টাকে সাজিয়েছি, মানে নিজের মতো করে গুছাইতে হয়, এদিক সেদিক করতে হয়। সো অনেক পরিশ্রম হয়েছে। আশা করি এখান থেকে উপকৃত হবা। ইভেন নিজেরা এতদিন দেরি করেছে যে সেই জন্য সব কিছু ভুলে যাবা। ইভেন ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। পরপর ক্লাসগুলো দিব, রেডি করছি। এরপরে সপ্তম অধ্যায় দেওয়া হবে, কেমন? কিছু মনে করো না, একটা ক্লাস দেখলে ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। চলো, মূল প্রশ্ন আমাদের গয়ের জন্য আমরা রেডি হচ্ছি, গ ঘ। তো গয়ের জন্য যে প্রশ্নটা আমাদের আসে এই যে এইখান থেকে, গ ঘয়ের জন্য ভূপ্রাকৃতিক অঞ্চলের শ্রেণীবিভাগ ও গঠন। হ্যাঁ, আমরা আমাদের এই যে ভূপ্রকৃতিটাকে, বাংলাদেশটাকে জাস্ট 3টা টুকরায় ভাগ করেছি, 3টা ভাগে ভাগ করেছি। বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ। বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে অসংখ্য নদ নদী। এগুলোর মধ্যে পদ্মা, যমুনা, মেঘনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, কর্ণফুলী ইত্যাদি প্রধান। বাংলাদেশের ভূখণ্ড উত্তর থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু হয়ে গেছে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কয়ে আসতে পারে। বাংলাদেশের ভূখণ্ড উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ঢালু হয়ে গেছে, এই জন্যই সকল নদী গিয়ে তোমার বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এজন্য সব পানি গিয়ে ওই দিকে ঢালুতে গিয়ে নামে, ওই দিকে নামে। ঠিক আছে, তার মানে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ঢালু হয়ে গেছে। তারপরে যেটা হচ্ছে, বাংলাদেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বে পাহাড়ি অংশ ব্যতীত আর মোটামুটি অনেকটাই এই নদ নদীর পলল দ্বারা গঠিত। ঠিক আছে, মানে পলিমাটি দিয়ে আর কি এটা গঠিত। বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল এক বিস্তীর্ণ সমভূমি। তো আমরা এখানে দেখব প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ ও সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এগুলো যদি আমি এভাবে পড়তে চাই, হিউজ পড়া, এগুলো আমার মনেও থাকবে না। আমি তোমাদের জন্য একটা ছক তৈরি করেছি, চলো ছকটা একটু দেখাবো। ছকটা দেখলে তুমি খুব মজা পাবা, ইভেন ভালো লাগবে তোমার পড়তে। কেমন? ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা যায়। এই যে আমি বড় করে এখানে ওই পড়াটা কি আমি এখানে সুন্দর করে তোমাদের জন্য সাজাইছি, যাতে মনেও থাকে, ইভেন প্রশ্ন আসলে এখান থেকে আমরা যেতে পারি। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, এই 3টা পার্টে আমরা বাংলাদেশটাকে টোটালি ভাগ করেছি। এখন টারশিয়ারি যুগের পাহাড় সম্পর্কে আমরা একটু জেনে নিব। ঠিক আছে, টারশিয়ারি যুগের পাহাড় মোট, এটা মানে এই টারশিয়ারি যুগের পাহাড় গঠিত হয়েছে কিভাবে, যদি আমরা এই জিনিসটা একটু জানি। এখানে আমরা একটু দেখব, এইখানে লেখা আছে এই যে বাংলাদেশ মোট ভূমির প্রায় 12% এলাকা নিয়ে টারশিয়ারি যুগের পাহাড় গঠিত। ঠিক আছে, এগুলো প্রায় হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এই সকল পাহাড় সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই যে প্রায় 2 মিলিয়ন বছরেরও পূর্বে। ঠিক আছে, হিমালয় পর্বতমালা যখন উত্থিত হয়েছে ওই সময় এই পাহাড়গুলো সৃষ্টি হয়েছে। তো আমরা একটু দেখব এখানটায় মোট ভূমির পরিমাণ 12%, টারশিয়ারি যুগের পাহাড়। আমি 3টা কি পর্যায়ক্রমে লিখেছি যাতে তোমাদের সহজে মনে থাকে। প্লাইস্টোসিন কালের সোপানসমূহ মোট ভূমির প্রায় 8%, আর সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি হচ্ছে মোট ভূমির প্রায় 80%। 80, 8, 12 মিলে হয়ে গেল 100%। তাহলে আমাদের মনে থাকবে, যদি কোনো জায়গায় আমরা 8% দেখি তাহলে আমরা বুঝবো যেটা প্লাইস্টোসিন কালের সোপান। তোমাদের মনে আছে বাবা, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম হচ্ছে কি বলে ওটাকে, মনে পড়ছে না নামটা, সাহিত্যের উপরীতি। আমি তোমাদেরকে সাহিত্যের উপরীতিতে বৈশিষ্ট্যে ভাগ করে দিয়েছিলাম না? বৈশিষ্ট্য দেখলে আমরা চিনতে পারছি, ইয়েস এটা মহাকাব্য, ইয়েস এটা হচ্ছে আমার কি বলে ছোট গল্প, অথবা এটা কবিতা, অথবা এটা নাটক। ঠিক তেমনি আমরা বৈশিষ্ট্য আমি আলাদা করেছি। বৈশিষ্ট্য দেখলে তুমি চিনে যাবা এটা প্লাস্টোসিন কালের সোপান, নাকি সাম্প্রতিক কালের প্লাবনভূমি, নাকি টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, কোনটাকে ইঙ্গিত করছে তুমি দেখলেই বুঝবা। তাহলে প্রথমত যে প্রথম ইঙ্গিত 12%, 8%, 80%, তার মানে 8% দেখলে প্লাইস্টোসিন কালের সোপান, 12% দেখলে টারশিয়ারি যুগের পাহাড়, 80% যদি কোথাও দেখি তাহলে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। অবশ্যই আমরা বুঝতে পারছি। টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে: দক্ষিণ পূর্বাঞ্চল, উত্তর ও উত্তর পূর্বাঞ্চল। ঠিক আছে, এরপরে এই এলাকাগুলো এখানে এটা এবার 2 নম্বর যদি পড়ে, এটার প্লাইস্টোসিন কালের সোপানসমূহকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। বরেন্দ্রভূমি, মধুপুর ও বাওয়ালের ঘর, আর একটা হচ্ছে লালমাই পাহাড়। অর্থাৎ প্লাইস্টোসিন কালের সোপানটাকে 3 ভাগে ভাগ করেছে, টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে 2 ভাগে ভাগ করেছি। আর সাম্প্রতিক কালের প্লাবন সমভূমিকে কয়েকটা ভাগে ভাগ করছে। এটা হিউজ এলাকা নিয়ে, তো এই জন্য আমি এটা লিখি নেই যে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। এটাকে ওরকম স্পেসিফিক নাম নাই, এলাকার নাম আছে আর কি। তো
তো এলাকার যদি ব্যাপার বলি, দক্ষিণ পূর্বাঞ্চল, এখানে যেহেতু দুইটা ভাগ করছে, দক্ষিণ পূর্বাঞ্চল একটা উত্তর পূর্বাঞ্চল। দক্ষিণ পূর্বাঞ্চলের মধ্যে পড়েছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম, অর্থাৎ পাহাড়ি যে এলাকাগুলো আমাদের কক্সবাজার ওইদিকে পার্বত্য চট্টগ্রাম যেটাকে আমরা বুঝি, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম, এই এলাকাটা আমরা মানে বুঝবো এর একদম পাহাড়ি এলাকা। আর এসব এলাকায় জীবনযাপন খুবই কষ্টকর হয়। এখানে জীবনযাপন এত সহজ না, সহজে পানি পাওয়া যায় না। এখানকার মানুষের বেশিরভাগ পেশা হচ্ছে জুম চাষ করে। এগুলো জানা লাগবে আমাদের, পরবর্তীতে হয়তো কোনো একটা সিকিউতে চলে আসবে এই ব্যাপারগুলো একটু জেনে নিবা নিজেরা। এগুলো যদি কমন নাও পড়ে নিজেরও বানাই লেখা যায়। যে তোমাকে এটা প্রশ্ন আসতে পারে যে রাঙামাটি এলাকায় তোমার এক বন্ধু বাস করে, তাদের এলাকায় জীবন কেমন, তোমার এলাকায় সমতল ভূমির চেয়ে, তখন তুমি এটা না পড়লেও এটা দিতে পারবা যে রাঙামাটিতে আমার বন্ধু বাস করে, তারা পাহাড়ের উপরে তাদের বাড়ি, সেখানে তারা অনেক কষ্টে জীবনযাপন করে, যাতায়াত ব্যবস্থা তো ভালো না, চিকিৎসা সুবিধা নাই, নৌকায় হয়তো যাতায়াত করতে হয়, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে হয়, আশেপাশে স্কুল নাই, তারপরে সব কিছু মিলে হচ্ছে জীবনযাত্রা খুবই কষ্ট। এছাড়া পানির কষ্ট সবচেয়ে বেশি ওখানে। পানি মানে কয়েক পাহাড় পার হয়ে গিয়ে পানি আনতে হয়, হয়তো বা কোনো ঝর্ণার জন্য অপেক্ষা করতে হয়, কোনো ছড়া অথবা কোনো মানে নদী অথবা ঝর্ণা এগুলো না থাকলে কোনোভাবেই, যদি মানে তীব্র গরম পড়ে বা বৃষ্টি না হয়, সেই সময় দেখা যায় এইসব ঝর্ণা পানি পড়ে না, পানি আসে না ঝর্ণা থেকে, বা নদী থেকে শুকিয়ে যায়, তখন তারা খুব পানির কষ্ট করে। একটা জনপদ বা একটা বসতি গড়েই উঠে পানির কাছাকাছি, দেখবা ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে, নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর তীরে, তারপরে তোমার আছে ওই যে ওদিক দিয়ে ব্রহ্মপুত্র নদীর তীরে, এমন যে চট্টগ্রাম যে সাগরের তীরে, মানে নদী বা সাগর আছে এইরকম এলাকায়, মুন্সিগঞ্জ নদীর তীরে, মানে শহরগুলো গড়ে উঠেছে পানির সহজ সুবিধার জন্য। সো পানি যেখানে নাই সেখানেই জীবন কষ্ট করে, এটা তোমাকে বুঝতে হবে। আর উত্তর পূর্বাঞ্চল হলো ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ঠিক আছে, ওই কিছু অংশ, এগুলার সব না, কিছু কিছু অংশ। আমি আবারও বলছি, ময়মনসিংহ, সিলেট কিন্তু উত্তর দিকে, ঠিক আছে, মৌলভীবাজার, এই যে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এগুলো কিন্তু একই জায়গায়, একদিকে, এক সিরিয়ালি ময়মনসিংহ। তো এটা গেল দক্ষিণ পূর্বাঞ্চল, এটা গেল উত্তর পূর্বাঞ্চল। এবার একটু এইদিকে আসি। এই যে তিনটা ভাগে ভাগ করলাম প্লাইস্টোসিন কালকে, বরেন্দ্রভূমি কোন জায়গায়? বরেন্দ্রভূমি বলতে আমরা বুঝবো নওগাঁ, ঠিক আছে। এই যে দেখো, সোমপুর বিহার যদি বলে, আমরা ছোটবেলা পড়েছি না, বা আমাদের বইয়ের মধ্যে ইংলিশ প্যাসেজের মধ্যে আমরা পড়েছি না, যে সোমপুর বিহার কোথায় অবস্থিত? রাজশাহী জেলার নওগাঁ উপজেলার বদলগাছি গ্রামে, রাজশাহী জেলার নওগাঁয় আর কি অবস্থিত। তো সোমপুর বিহার, তো সোমপুর বিহার যদি বলে কোনো একটা জায়গায়, যে কিছুদিন আগে ধরো নাম বললো যে রিয়া কিছুদিন আগে সোমপুর বিহার বেড়াতে গিয়েছিল, সেখানে সে অনেক উঁচু উঁচু ডিবি দেখলো, কিছু পাহাড় দেখলো। তো এবার এটুকু বললে এবার বললো যে এটা কোন সময়কে ইঙ্গিত করেছে। তো তুমি জানো সোমপুর বিহার মানে প্লাস্টোসিন কালের সোপান সমূহকে, ইভেন এটা বরেন্দ্রভূমিকে ইঙ্গিত করা হয়েছে, ঠিক আছে। তো এগুলো কোথায় অবস্থিত? যে রাজশাহী, বগুড়া হচ্ছে পুন্ড্রনগর, দিনাজপুর, এই এলাকাগুলোকে বরেন্দ্রভূমি দিয়ে বুঝাইছে। এরপরে মধুপুর ও বাওয়ালের ঘর, এটা আমরা সবাই জানি, যে টাঙ্গাইল ও গাজীপুর জেলার যে অংশ বিশেষ, ঠিক আছে। ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার অংশ বিশেষ, একদম মনে করো একটা আমাদের মানচিত্র আছে, ওই মানচিত্রের একদম একদম এই মাঝের জায়গাটাই হচ্ছে এটা, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর জেলার অংশ বিশেষ। আর লালমাই পাহাড় হচ্ছে কুমিল্লা থেকে 8 কিলোমিটার পশ্চিমে, লালমাই পাহাড় কুমিল্লার, এটা হচ্ছে ময়নামতি, লালমাই থেকে ময়নামতি পর্যন্ত এটা বিস্তৃত। তো এই তিনটা এলাকা। আর এবার যদি এইদিকে আসি এলাকাগুলোর কথা বলি, এটা হচ্ছে অনেক এলাকা, আমি একদম কমন কয়েকটা এলাকা নিয়েছি যেগুলো একদম মানে বেশি প্রশ্ন করে আমাদেরকে, যেমন নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলা, চাঁদপুর কিন্তু আমার বাড়ি, তো ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিকাংশ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী কেন? কারণ সুন্দরবনের কাছাকাছি, সুন্দরবন কিন্তু নিচু এলাকা, ঠিক আছে। তো বরিশাল, পটুয়াখালী, তারপরে দেখা যায় খুলনা, এই এলাকাগুলো কিন্তু একদম সুন্দরবনের কাছেই এগুলা, ঠিক আছে, যে কুয়াকাটা ওই এলাকাগুলো। তো এটা তো নিঃসন্দেহে আমরা বলতে পারি যে সমতল ভূমি এখানে। তারপরে ঢাকা জেলার কিছু অংশ বিশেষ নিয়ে সমভূমি গঠিত, আরও আছে অনেক কিছু, কিন্তু আমি ওগুলো দেই নাই। আমি একদম মেইন ফোকাস জিনিসগুলোকে করেছি, যে এগুলো দিলেই আর কি এখান থেকে প্রশ্ন আসবে আমাদের, সাধারণত এই এলাকাগুলোকে ইন্ডিকেট করবে ওরা। আর জীবনযাপন এবং কৃষি আবাদ সহজসাধ্য, এই যে এখানে একটা কথা আমি এখানে লিখেছি, এখানে জীবনযাপন খুব সহজ। প্রশ্ন আসতে পারে এই এলাকার যে কোনো একটা এলাকার কথা বলে, এই এলাকা যেমন ধরো বরিশালের অথবা পটুয়াখালীর অথবা এরকম চাঁদপুরের একটা এলাকার কথা বলে তোমাকে বললো এই এলাকার জীবনযাপন, আর যে তোমাকে বললো যে তোমার বন্ধু রাঙামাটি থাকে বা বান্দরবান থাকে, ওদের জীবনযাপনের একটা তুলনামূলক আলোচনা করো, তখন তুমি ওদের কি অসুবিধা এটা বলবা, যাতায়াত অসুবিধা এদের বলবা যাতায়াতের সুবিধা। এখানে সহজে কোনো স্কুল কলেজ আশেপাশে নেই, এখানে স্কুল কলেজ খুব আশেপাশে। এখানে পানির মানে সুপেয় পানির ব্যবস্থা আছে, কোনো দূরে যেতে হয়
হয় না পানির জন্য, এখানে অনেক কষ্ট করে পানির জন্য দূরে যেতে হয় অনেক, ঠিক আছে। তারপরে এখানে দেখা যায় জীবনযাপন এখানে সহজ, আবার এখানে প্রচুর ফসল হয়, ফসলের জন্য এখানে প্রচুর কষ্ট করতে হয়, কারণ এখানকার যে পাহাড়গুলো প্রচুর ওই যে কঙ্কর নুড়ি মিশ্রিত, এই জন্য ফসল খুব সহজে করা যায় না, আর এগুলি মাটি খুব উর্বর, খুব সহজেই ফসল হয়, এই জন্য প্রচুর চাষবাস করা যায় খুব সহজেই, অত বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না। তো এই তো তুলনামূলক আলোচনা, তুমি চাইলেই পারবা না, এটা তো একদম রিডিং ঘ্যাং ঘ্যাং করে পড়ার মতো কিছু নাই, তাই না? তো গেল, আমি তুলনামূলক আলোচনাগুলো কিন্তু করতেছি। এরপরে যেটা, এই অঞ্চলের মাটির ধরন মানে টারশিয়ারি যুগের মাটির ধরন হচ্ছে বেলে পাথর, কর্দম, হ্যাঁ এখানে ও শেল পাথরের, তাই চাষের জন্য এই এলাকাগুলো অনুপযোগী। আবারও বলছি, এই অঞ্চলের মাটি বেলে পাথর আছে, কর্দম ও শেল পাথর আছে, ঠিক আছে। তো এই এলাকা এই জন্য একটু অনুপযোগী চাষের জন্য। আবার এই প্লাইস্টোসিন কালের পাহাড়ে এখানে মাটির রং লালচে ও ধূসর, যদি কোনো জায়গায় দেখো মাটির রং লালচে ও ধূসর, তাইলেও বৈশিষ্ট্য দিয়ে বুঝবা এটা প্লাইস্টোসিন কালকে বোঝানো হচ্ছে। এরপরে সব বৈশিষ্ট্য লিখে দিবা দেখে দেখে, হ্যাঁ মানে নিজে যখন পারবা পড়বাই তো। আর এই এলাকায় নুড়ি বালি ও কঙ্কর মিশ্রিত থাকায় এটাও চাষের অনুপযোগী। ওই এলাকায় মাটির স্তর খুবই গভীর এবং ভূমি খুব উর্বর, তাই চাষের জন্য উপযোগী। পারবো না আমরা এগুলা, ঠিক আছে। পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার, ঠিক আছে। আর টিলার গড় উচ্চতা হচ্ছে 30 থেকে 90 মিটার। উত্তরাঞ্চলের এখানে যে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে দক্ষিণ আর একটা হচ্ছে উত্তর। তো এই যে আমরা এখানে যে উত্তরের যে পাহাড়গুলো, স্থানীয়ভাবে এগুলিকে টিলা বলা হয়। প্রশ্ন আসতে পারে কয়ের জন্য টিলা মানে কারা বলে বা টিলা কোথায়। তো উত্তরের পাহাড়গুলোকে স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত, কয়ের মধ্যে আসতে পারে। আর এটা আবারও বলতেছি, গড় উচ্চতা 610। যদি কোনো প্রশ্নে এমসিকিউতে সৃজনশীলের মধ্যে যে পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার, একটা ক্লু দিবে যে কোনো, তোমাকে বুঝতে হবে, বা স্থানীয়ভাবে টিলা বলা হয়, এটা দেখলে তুমি বুঝবা টারশিয়ারি যুগের সকল বৈশিষ্ট্য তোমার লাগবে। আর এখানে এই পাহাড়গুলোর গড় উচ্চতা, বরেন্দ্রভূমি হচ্ছে 6 থেকে 12 মিটার, মধুপুরু বাওয়ালের 6 থেকে 30 মিটার, আর লালমাই পাহাড় সবচেয়ে বেশি উঁচু, এটা এই লালমাই পাহাড় হচ্ছে 21 মিটার, ঠিক আছে। তোমাকে যদি কখনো কোনো প্রশ্ন করা হয়, এরকম দেওয়া হয় যে তোমার কোনো এক বন্ধু পাহাড়ে এক জায়গায় বেড়াতে গেছে, সে দেখলো নিচু থেকে 21 মিটার উপরে সে অবস্থান করছে, জাস্ট এইটুকুই দেওয়া, তুমি চোখ বন্ধ করে বুঝানি বা 21 মিটার উঁচুতে, তার মানে প্লাইস্টোসিন কালের যত বৈশিষ্ট্য আছে সব আমাকে লিখতে হবে। চিনতে পারছো কিনা, এদের যেই কোনো না কোনো একটা কিছু দিয়ে তুমি তাকে চিনবা, ঠিক আছে। আর এই পাশে বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে ক্রমশ নিচুর দিকে ধাবিত হয়েছে এই এলাকা, সো এখানে কোনো পাহাড় টাহাড় নেই, আস্তে আস্তে নিচের দিকে ধাবিত হয়ে গেছে। এটা আনুমানিক 2 মিলিয়ন বছরেরও আগে টারশিয়ারি যুগের এই সকল পাহাড়সমূহের উৎপত্তি হয়েছে। উৎপত্তিটা সবার আগে দিবে, আমি হয়তো পরে দিয়ে ফেলছি, খেয়াল করিনি। 2 মিলিয়ন বছরেরও পূর্বে, আর এটা হচ্ছে আনুমানিক 25,000 বছর পূর্বে এই সকল পাহাড়ের উৎপত্তি হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আন্তঃবরফ গলা পানি দিয়ে এই এই পাহাড়গুলো উৎপত্তি হয়েছে। এখন তুমি প্রশ্ন করতে পারবে না আন্তঃবরফ গলা মানে এটা আবার কি। আন্তঃবরফ গলা মানে হচ্ছে হিমালয় পর্বতমালা অনেক আগে, মানে এগুলো তো একটার সাথে একটা বিশাল বড় বড় পাথর, মানে এরকম বরফের টুকরা একসাথে লেগেছিল। তো যখন পৃথিবী উষ্ণ হইতে শুরু করলো ধীরে ধীরে, তখন আস্তে আস্তে এগুলো না গলতে শুরু করছে। এটা তোমার আমার ওই যে একটু শিলাবৃষ্টি পড়ছে হাতে নিলে নাই হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। বিশাল বড় বড় টুকরা, মানে এক টুকরাই ধরো এক বাংলাদেশের অর্ধেক, বাংলাদেশের সমান, এত বিশাল বড় বড় ধরে নাও, হ্যাঁ। তো এত বড় বড় এক একটা টুকরা যখন ছুটে যায় মূলটা থেকে, তখন এটার স্পিড কেমন থাকে, এটা যখন যায় এটার উপরে তার ঠিকই থাকে, এটার ভিতরে মানে ঘর্ষণের কারণে ভিতরে বরফ গলতে থাকে। মানে এটার ভেতরে যেন বরফ গইলা, ওই বরফগুলি যখন স্রোতের মতো পানির মতো ছুটে, তখন পাথর টাথর কেটে কুটে নিয়ে বের হয়, তখন ওই যে রাস্তা তৈরি হয় বা যে পাথর ভাগ হয়ে যায়, ওই কারণেই যে সৃষ্টি হয়েছে এগুলাই, তখন এই প্লাইস্টোসিন কালের পাহাড়গুলো তখনই সৃষ্টি হয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে বছরের পর বছর এই নদীগুলো পলিমাটি বয়ে এনে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি উৎপত্তি হয়েছে। অর্থাৎ আমরা উৎপত্তি কিন্তু তিনটারই 3 ধরনের দেখলাম। এটা বছরের পর বছর নদীগুলো পলিমাটি বয়ে আনছে, আইনা সাম্প্রতিককালের এই সমভূমি তৈরি হয়েছে, একদম সুন্দর করে প্লেন করে এগুলো হয়েছে। এবার আসি একটু এইদিকে, 7 নম্বর দক্ষিণ পূর্বাঞ্চল। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ের নাম, এগুলো আমরা একটু পাহাড়ের নাম দিয়েছি এখানে। তাজিউডং বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম, তাজিউডং বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম। এর গড় উচ্চতা হচ্ছে 1231 মিটার, ঠিক আছে, 1231 মিটার। আর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কিউক্রাডং, এইটার উচ্চতা হচ্ছে 1230 মিটার, ঠিক আছে। তাহলে প্রথম কোথায়, তাজিউডং, এটা কোথায় অবস্থিত, বান্দরবানে। কিউক্রাডং কোথায় অবস্থিত, এটাও বান্দর, বোঝা যায় না লেখা, পিডিএফ নামাইছি তো বই, এসের থেকে বোঝা যায় না।
তো গেল, এটা কোথায় অবস্থিত? এগুলো বান্দরবানে অবস্থিত, ঠিক আছে? যদি কখনো এমসিকিউ আসে তাহলে যেন তুমি পারো। বান্দরবান তাওজিডং হচ্ছে বাংলাদেশের একমাত্র সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, সবচেয়ে উঁচু 1231 মিটারের উচ্চতা, এটা বান্দরবানে অবস্থিত। এটাও বান্দরবানে, কিউকুড়াডং এটা দ্বিতীয়। উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের কিছু পাহাড়ের নাম হচ্ছে চিকনাগুল, খাসিয়া, জয়ন্তিয়া। কয়ের জন্য আসবে এমসিকিউতে। চিকনাগুল কি? চিকনাগুল হচ্ছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় একটা, ঠিক আছে? গেল। আর এই যে প্লাইস্টোসিন কালে সোপানে একটাই পাহাড় আছে, লালমাই পাহাড়, হ্যাঁ ঠিক আছে? এটার গড় উচ্চতা 21 মিটার, ওই যে উপরে দেওয়া আছে, ঠিক আছে? আর এখানে অসংখ্য ছোট বড় নদী সমতল ভূমির উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এটার মধ্যে কোনো পাহাড় টাহাড় নাই। দেখবো আমরা একটু। বরিশালের তপন তার বাবার সাথে বাংলাদেশের একটি এলাকায় বেড়াতে গেল। সেখানে সে একটি পাহাড়ের শীর্ষে দাঁড়িয়ে বলল, আমি এখন তোমাদের থেকে 21 মিটার উঁচুতে দাঁড়িয়ে আছি। খেয়াল করবা, 21 মিটার উঁচুতে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে সে অনুভব করলো তার পায়ের নিচে মাটি কাঁপছে। ওটা আবার পরের অংশ, এটা দ্বিতীয় উদ্দীপক। শুধুমাত্র অনেক বৈশিষ্ট্য আমরা পড়েছি। 21 মিটার উঁচুতে দাঁড়িয়ে আছি বাবা, এইটা যদি আমরা একটু দেখি খুঁজে, এইভাবে না করে আমি এখান থেকে লালমাই পাহাড় 21 মিটার উঁচুতে, এইটা মাঝখানে, তার মানে এটা কোন সময়টাকে, এটা কাকে বোঝানো হয়েছে? এটা দিয়ে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। দ্যাটস ইট। 21 মিটার চিনতে পারছি মানে এটার যত বৈশিষ্ট্য আছে সব আমি লিখব। তো এখন প্রশ্নটা কি চেয়েছে আমার কাছে? গ নম্বর, খ পরে উদ্দীপকে তপনের বেড়াতে যাওয়ার স্থানটি বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চল অবস্থিত ব্যাখ্যা করো। প্রথম কথা, গ নম্বর 3টা প্যারাই দিতে হয়। প্রথমে যদি তুমি চিনতে পারো 1 নম্বর পেয়ে যাবা। কোন ভূপ্রাকৃতিক অঞ্চল বাবা? আমরা তো জানি নাকি কোন ভূপ্রাকৃতিক অঞ্চল বলো? এই যে দ্বিতীয় প্যারা, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। পারবা না? তাহলে বাংলাদেশের উদ্দীপকে তপনের বেড়াতে যাওয়ার স্থানটি বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপান সমূহে অবস্থিত, সোপান সমূহ অঞ্চলে অবস্থিত। পারবা না? মানে 1 নম্বর তুমি পাওয়া যাইবা যদি খালি প্রথম নামটা। কোন ভূপ্রাকৃতিক? তুমি খালি বলবা প্লাইস্টোসিন কাল, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ অবস্থিত, ঠিক আছে? ব্যাস, এইবার বলছে। এবার তুমি কি জানো না এখানে এটার কি কি বৈশিষ্ট্য তুমি পড়ো নাই, তুমি জানো না? একদম শুরু থেকে শুরু করবা যে এই প্লাইস্টোসিন কাল তো চিনাই ফেলছো, প্রথমে চিনার নাম বলে দিছো, 1 নম্বর পাওয়া যাবা। আর যদি নাও লিখো এটার জন্য 1 নম্বর পাইবা। এবার দ্বিতীয়, এবার প্যারা একদম সুন্দর করে বলবে এটা কত পার্সেন্ট, মানে এই যে ভূপ্রকৃতির কত পার্সেন্ট এটা নিয়ে রাখছে বাবা, মনে আছে? এই যে মোট ভূমির প্রায় 8% এলাকা নিয়ে প্লাইস্টোসিন কালে সোপান গঠিত। এই সোপানসমূহকে 3 ভাগে ভাগ করা হয়েছে। বরেন্দ্রভূমি, মধুপুর, ভাওয়ালের গড়, লালমাই পাহাড় এলাকা। বরেন্দ্রভূমিটা নওগাঁ, সোমপুর বিহার, রাজশাহী, বগুড়া, পুন্ড্রনগর, দিনাজপুর নিয়ে অবস্থিত। মধুপুর, ভাওয়ালের গড় ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর জেলায় অবস্থিত। আর লালমাই পাহাড় কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে, লালমাই থেকে ময়নামতি পর্যন্ত অবস্থিত, ঠিক আছে? গেল এটা। তারপরে এই অঞ্চলে মাটির রং লালচে ও ধূসর, নুড়ি, বালি ও কঙ্কর মিশ্রিত থাকায় চাষের জন্য অনুপযোগী। পাহাড়গুলোর গড় উচ্চতা সাধারণত বরেন্দ্রভূমিতে 6 থেকে 12 মিটার, মধুপুর, ভাওয়ালের গড়ে। এগুলো তুমি না বরেন্দ্রভূমির ভিতরে ঢুকাই দিব, যে আমি ওখানে বরেন্দ্রভূমির যা বলবা সব একবারে বলবা, ঠিক আছে? আর মধুপুর, ভাওয়ালের গড় উচ্চতা 6 থেকে 30 মিটার। এই যে লালমাই পাহাড়ের গড় উচ্চতা 21 মিটার। এই যে আমরা পাইলাম লালমাই পাহাড়ের গড়, আর এই যে প্রথম দিক এটা একদম শুরুতেই দিয়ে দিবা, ঠিক আছে? আনুমানিক 25,000 বছর আগে এই সকল পাহাড় সমূহের উৎপত্তি হয়েছে বরফ গলা মানে পানি থেকে। তো এই যে লালমাই পাহাড়, এইটুকু তুমি বইলা সব তুমি দিছো, এবার তুমি বলবা। এইটুকু বলার পরে তুমি প্রশ্নটার মধ্যে এই 2 প্যারা গেল। 2 প্যারা যাওয়ার পরে এবার তুমি 3য় প্যারা এসে বলবা যে উদ্দীপকেও আমরা দেখতে পাচ্ছি বরিশালের তপন বাবার সাথে যে এলাকায় বেড়াতে গিয়েছিল সেই এলাকায় একটা পাহাড় আছে, সেই পাহাড়ের উচ্চতাও 21 মিটার উঁচু। তার মানে আমরা বলতে পারি এটি প্লাইস্টোসিন কালের যে সোপানসমূহে অবস্থিত লালমাই পাহাড়ের কি ইঙ্গিত করা হয়েছে। শেষ। তুমি কে বললো 3 পাবে না, 100 বার তোমাকে 3 দিবে। এটা লিখলে তো বিশাল বড় হবে। তার মানে আমি যে তোমাকে একবারে গুছাই দিছি, এজন্য অনেক সুবিধা হয়েছে, মনে রাখাটা খুব ইজি হয়ে গেল। দ্যাটস, আমরা চিনতে পারছি। এবার আমি আরেকটা যদি একটু প্রশ্ন দেখি, আর কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, এই যে দেখো আরেকটা অঞ্চল। তবে মা এটা কিন্তু এটা হচ্ছে 4র্থ অধ্যায় আর 5ম অধ্যায় মিক্স কইরা। হ্যাঁ, যেমন এই যে বনজ সম্পদ, এগুলো শাল, করুই, বহেরা, এগুলো কিন্তু 5ম অধ্যায়ে আমি পড়াইছি। যারা পড়ছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবা। যেমন কিচ্ছু দরকার নেই, আমরা মাটির রং ধূসর ও লালচে, আর এখানে এর পলি ও কর্দম আছে, আর সুন্দরী গেওয়া দুন্দুল। সুন্দরী গাছ আছে মানে সুন্দরবনকে বুঝাইছে, এটার বলার অপেক্ষা। এটা 5ম, নিচেরটা হচ্ছে 5ম অধ্যায় থেকে আসছে, আর উপরেরটা হচ্ছে 4র্থ অধ্যায় থেকে আসছে আমাদের। তাহলে এখানে আমাকে বলছে এ চিহ্নিত অঞ্চলটির সাথে বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলে সাদৃশ্য রয়েছে। সেম ভাবে আবারও আমরা তো ধূসর ও লালচে রং আমরা কি জানি না বাবা? আমরা অবশ্যই জানি। চলো তো, মাটির রং লালচে ও ধূসর, এটা দেখো তো বুঝতে পারি। এই যে এর আগেরটা একটা ক্লু ছিল, এইবার আরেকটা ক্লু আছে। ক্লু থাক না একটা,
আমি তো জেনে গেছি প্লাইস্টোসিন কালের সোপানের বৈশিষ্ট্য আমি জানি, সো আমি দিয়ে দিব। ঠিক আছে, ব্যাস চলে গেল। আমি আশা করব পারবা। গেল এটা গ নম্বর। এবার ঘ, তুমি কি মনে করো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উভয় অঞ্চলই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই যে আমি যে তোমাকে সপক্ষে যুক্তি দিতে বলছি, এবার তুমি যুক্তিটা দিবা। ও, আর এই যে শালপরি বহেরা, এইটার কি ব্যাখ্যা বা এটা এটা কেন দিয়েছে এইখানে? এটা নিয়ে বিয়ের এখানে কোনো ভূমিকা নাই, কেন দিয়েছে আমি ঠিক বুঝলাম না। তুমি কি মনে করো অর্থনৈতিক উন্নয়নে, ও হ্যাঁ না ঠিক আছে দিয়েছে, ঠিক আছে উভয় অঞ্চলে যেখানে দিয়েছে, উভয় অঞ্চল বলতে এবার তুমি ব্যাখ্যা করবা যে এ দিয়ে আসলে প্লাইস্টোসিন কালের সোপানসমূহকে বোঝানো হয়েছে, এবার এটার বৈশিষ্ট্য লিখবা এটা এগুলোর মধ্যে। আর 2 নম্বরে এটার পাশেই তুমি লিখবা যে বি দিয়ে আসলে সুন্দরবনের যে এলাকা, ওই এলাকাটাকে ইন্ডিকেট করা হয়েছে বা নির্দিষ্ট করা হয়েছে। এবার সুন্দরবনের কিছু কথা লিখবা। সুন্দরবন কিন্তু অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুন্দরবন থেকে মধু সংগ্রহ করা হয়, তারপর সুন্দরবন থেকে গাছ কাটা হয়, তারপর সুন্দরবনে অনেক মানুষ আছে যারা শুধু সুন্দরবনের উপরই মানে কাজকর্ম করে তাদের জীবিকা নির্বাহ করে। আচ্ছা না, এরকম প্রচুর বিজনেস হয় কিন্তু সুন্দরবনে, মানে যে গাছ টাছ কাটে গোলপাতা বিক্রি করা হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে ওখান থেকে তোমার কি বলে এটাকে মধু সংগ্রহ করা হয়। তো এগুলো করে কিন্তু এমন অনেক মানুষ আছে তাদের জীবিকার সাথে জড়িত। ঠিক আছে, এগুলো করে তো এটা একটা ভূমিকা রাখতেছে। আর এই যে ধূসর ও লালচে যে রং, প্লাইস্টোসিন কালের যে সোপানসমূহ, এখানেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন এখানে তোমার ওই যে শাল, করুই, বহেরা, খুব গুরুত্বপূর্ণ কিছু গাছ আছে। এই এলাকাকে, এই গাছগুলিকে বলা হয় ক্রান্তীয় পাতা ঝরা। বছরের একটা সময় পাতাগুলো ঝরে পড়ে যায়, ওই যে পঞ্চম অধ্যায়টাতে লিঙ্ক আছে আর কি। আর একটা সময় এগুলা দেখা যায় একবারে পড়ে যায় বলে এটাকে ক্রান্তীয় পাতাঝরা মানে বলে আর কি, একদম টোটালি একবারে পড়ে যায়। তো ওই এলাকার একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা আছে। যেমন ওখানে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে, শালবন বিহার, কুমিল্লার ময়নামতি, অথবা তোমার কি বলে ওখানে সোমপুর বিহার। ওই এলাকায় বিভিন্ন দর্শনার্থী আসে, বিভিন্ন মানুষ যায়। এই যে আবার ওই এলাকায় একটা বিষয় আছে গুরুত্বপূর্ণ, যে ওখানে এটা হয় হয়তো তোমার ধান পাট হয় না, কিন্তু ওই এলাকায় তোমার প্রচুর পরিমাণে আম জন্মায়। রাজশাহীর এই যে রাজশাহী, বগুড়া, ওই এলাকাগুলি কিন্তু রাজশাহীতে কিন্তু আমের জন্য বিখ্যাত আমরা জানি। তো এই যে নওগাঁ জেলার এই যে ধূসরু লালচে সোমপুর বিহার, এগুলো তো রাজশাহীতেই অবস্থিত। তো প্রচুর আম আর লিচুর জন্য বিখ্যাত। তো দেখা যায় প্রচুর আম ও লিচু বিক্রি করে এলাকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থনীতিতে আমরা বলতে পারি উভয় এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটু গুছিয়ে তোমার মতো করে দিলেই কিন্তু হয়ে যায়। একটা প্যারার মধ্যে আমি এটা নিয়ে বলবো, আর একটা প্যারা আমি এটা নিয়ে বলবো, শেষমেশ একটা ফিনিশিং লাইন টেনে দিব, ব্যাস শেষ। ঠিক আছে, পারি না ওইটা বলা যাবে না। এবার আরেকটা, এটা আমি পড়াবো, এটা আমি তো ভূমিকম্প এখনো পড়াই নাই, এই জন্য আমি দিই নাই এটা। হ্যাঁ, এগুলো হচ্ছে এই যে ভূমিকম্প, এই যে মারিয়ার ভ্রমণকৃত না অঞ্চলে ভূমিরূপ গঠন প্রক্রিয়া। চলো একটু পড়ি। মারিয়া তার নানার বাড়ি খাগড়াছড়িতে বেড়াতে গেল, সেখানে তার এক ধরনের ভূমিরূপের সাথে পরিচয় ঘটল। অন্যদিকে রাবিতা তার দাদার বাড়ি চাঁদপুরে বেড়াতে গেল, সেখানকার ভূমিরূপ মারিয়ার ভ্রমণকৃত ভূমিরূপ জনবসতির উপর কিরূপ প্রভাব ফেলছে বিশ্লেষণ করো। খ, আমরা গ দেখবো মারিয়ার ভ্রমণকৃত অঞ্চলের ভূমিরূপ। মারিয়া গেছে খাগড়াছড়িতে, চোখ বন্ধ করে শুধু খাগড়াছড়ি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, রাঙামাটি, এগুলো শুনলি তো বুঝতে পারি যে টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে বুঝাইছে। এবার টারশিয়ারি যুগের যা যা জানো এভরিথিং, গঠন প্রক্রিয়া সব বইলা দিবা, কেমনে কেমনে গঠন হয়েছে, আনুমানিক 2 মিলিয়ন বছর পূর্বে জন্ম হয়েছে এইটার। তারপরে এগুলা হচ্ছে তোমার প্রায় 12% মানে ভূমি নিয়ে গঠিত। তারপরে হচ্ছে এটার কি আছে আরও 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উত্তর উত্তর পূর্বাঞ্চল, একটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চল। ঠিক আছে, তো কোন কোন এলাকাকে ইন্ডিকেট করা হয়েছে? রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, তারপর চট্টগ্রাম, কক্সবাজার, ওই এলাকাগুলোকে মানে ইঙ্গিত করা হয়েছে। তারপরে এই এলাকার মাটি হচ্ছে তোমার শেল, নুড়ি, হ্যাঁ, তারপরে হচ্ছে কর্দম, এরকম আর কি। কোথায় যেন এটা একটু দেখবো আমরা। হ্যাঁ, এই যে তারপরে এই এলাকায় বিখ্যাত যে একটা কি বলে পাহাড় আছে, তাজিউডং, বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম, 1231 মিটারের উচ্চতা। তারপরে কিউক্রাডং, দ্বিতীয় সর্বোচ্চ উত্তর পূর্বাঞ্চলে কিছু পাহাড় আছে, চিকনাগুল, খাসিয়া, জয়ন্তিয়া। এছাড়া ওই যে পাহাড়গুলোর যে গড় উচ্চতা, মাটির ধরন বেলে পাথর, কর্দম ও শেল পাথর, তাই চাষের জন্য একদমই অনুপযোগী। পাহাড়গুলোর গড় উচ্চতা হচ্ছে 610 মিটার ওই দক্ষিণ পূর্বাঞ্চলের। আর টিলাগুলোর উত্তরের পাহাড়গুলোকে স্থানীয়ভাবে টিলা বলা হয়। এই টিলাগুলোর গড় উচ্চতা হচ্ছে 30 থেকে 90 মিটার। তো আর তো আমি মনে করি না আর কিছু দরকার আছে, বা আমরা আর কিছু আমরা পারবো না, এরকম তো না। তাই তো খাগড়াছড়ি একটা কথা দিয়ে কিন্তু আমার বুঝাই দিছে। এবার লেখো তুমি, আমি লিখতে পারবো। এবার মারিয়া ও রাবি তার ভ্রমণকৃত ভূমিরূপ। দেখো তো বাবা, এখানে চাঁদপুর, তোমার কি মনে আছে চাঁদপুরের কথা? এই যে আমরা যে এখানে পড়ছিলাম, এখানে কোন কোন এলাকাগুলা, এই যে দেখো, এই যে
নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, মনে পড়ে চাঁদপুর কোন এলাকা? সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এবার এটার কি করে 80% এলাকা সমভূমি কয়েক ভাগে ভাগ করা যায়। এই চাঁদপুরে ছাড়া আরও অন্যান্য এলাকা আছে, এখানে জীবনযাপন অনেক সহজ, হ্যাঁ, কৃষি জমি অনেক আবাদযোগ্য। এই অঞ্চলের মাটির স্তর খুবই গভীর এবং ভূমি উর্বর, তাই প্রচুর এখানে ধান, গম, পাট, হ্যাঁ, চাষের জন্য উপযোগী। তারপরে হচ্ছে উত্তরাঞ্চল থেকে ক্রমশ নিচের দিকে ধাবিত হয়েছে, বছরের বছর নদীগুলো পলিমাটি বয়ে এনে এই সাম্প্রতিক প্লাবনভূমি তৈরি হয়েছে, তাই এখানে ফসলের জন্য অনেক উপযোগী জায়গা। যে কোনো ফসল এখানে খুব দ্রুত এবং কম পরিশ্রমী এই ফসলগুলো হয়, ঠিক আছে। এছাড়া যদি বর্ষাকালে বৃষ্টি হয়, আলাদা করে সেচ দেওয়ার প্রয়োজনীয়তা পড়ে না, যেটা কিনা এই অঞ্চলে প্রচুর পানির প্রয়োজন হয়। হ্যাঁ, বৃষ্টি যদি না হয় তাহলে এলাকার মানুষ একদমই মানে পুরাই খারাপ অবস্থা, ফসল টসল করতে পারবে না। নিচ থেকে পানি নিয়ে যাওয়াটা ওদের জন্য কষ্ট। এরা হচ্ছে কাছাকাছি থাকে, প্রচুর ছোট বড় নদী অসংখ্য আছে, এই জন্য ফসল ফলানো খুব সহজ। এটার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা তুমি বলে দিবা, পারবা না? তা আমি যে তোমাকে এই অংশটা যে এই যে দিলাম, তো এটা নিয়ে আলাদা করে আর কিছু বলার নাই। এখানে আমাদের মোটামুটি হয়ে গেছে যে এই পাঠ থেকে যদি কোনো প্রশ্ন আসে আমরা পারবো।